আমি যখন দুবাই গিয়েছি হাজার হাজার লোক তখন দেখলাম যে আন্দোলনের প্রতি তারা খুবই উন্মুখ হয়ে আছে। দুবাই আন্দোলন করে আপনি আমাদের 55 জন লোক অ্যারেস্ট হয়েছে। আমরা সকল প্রবাসীরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা রেমিটেন্স শাটডাউন দিব। রেমিটেন্স শাটডাউন দেওয়া মানে আমার পরিবারে আমি টাকা পাঠাবো না। আমাদের টার্গেট ছিল আমরা 1 মাস টাকা দিব না, এটাই ছিল আমাদের। আমি সবাইকে উজ্জীবিত করেছি যে আমরা 1 মাস টাকা দিব না, এই মেসেজটা দিয়ে দাও, আন্দোলনটা চলতে থাকুক। আমার বিশ্বাস ছিল যে 1 মাস লাস্টিং করবে না, শেখ হাসিনা 1 মাসের আগেই পালিয়ে যাবে। মিগল পাখি যেমন মুরগির বাচ্চারা ছো মাইরে ওঠাই নিয়ে যায় না, ঠিক সেই রকমভাবে আমাকে তারা জড়াই ধরে ফেলাইছে। আমার এই হাঁটুর নার্ভগুলো ড্যামেজ হয়ে গিয়েছিল। তারা এই যে মোটা লাঠি আছে না, লাঠি দিয়ে তো আমাকে তো এইভাবে মানে কথা বলার ফাঁকে ফাঁকে যদি একটু দেরি করছি তখন তো আমার টর্চারিং করছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ অনুষ্ঠান দেশের কথা। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলবো। একই সাথে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি, এই জুলাই বিপ্লব নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আছেন প্রবাসী ব্যবসায়ী এবং একই সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূঁইয়া। কবির আহমেদ ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। কবির ভাই, আমরা একদম সরাসরি পুরো অনুষ্ঠানে চলে যেতে চাই। তা আমরা শুরুতেই বলছিলাম যে আপনি একজন প্রবাসী ব্যবসায়ী এবং একই সাথে আমরা বলছি যে জুলাই বিপ্লব নিয়েও আমরা কথা বলতে চাই। আমরা জানি যে জুলাই বিপ্লবে প্রবাসীদের কিছু অবদান আছে, যেই অবদানগুলো আসলে উল্লেখ করার মতো। যখন জুলাই বিপ্লব এই আন্দোলন যখন তুঙ্গে, ঠিক একই সাথে প্রবাসীরা তারা তাদের রেমিটেন্স বন্ধের একটা ঘোষণা দিয়েছিল। এটা একটা বিশাল মানে বড় একটা আন্দোলন ছিল। সেই আন্দোলনের একটা বড় প্রভাব বাংলাদেশের উপর পড়েছিল। তৎকালীন যে সরকার প্রধান ছিল শেখ হাসিনা বা তার দল, যারা দমন পীড়ন চালাচ্ছিল এই আন্দোলনকারীদের বিরুদ্ধে ওপর যারা দমন পীড়ন চালাচ্ছিল, তাদের উপর মানে অসম্ভব রকমের বড় একটা প্রভাব পড়েছিল। আসলে এটা আপনারা কিভাবে সম্ভব করেছিলেন? অথবা আমরা শুনেছি যে আপনারা যারা সংগঠিত করেছিলেন তাদের মধ্যে আপনি একজন। আমরা এই গল্পটা একটু শুনতে চাই। আসলে জুলাই যে বিপ্লবটা হলো, জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবটার পিছনে আপনাকে যেতে হবে। আপনি যদি জুলাই বিপ্লবকে নিয়ে চিন্তা করেন তাহলে গত 17 বছর যাবতই এই বিপ্লবের জন্য আস্তে আস্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করে একটা ভিত তৈরি করেছিল। পরবর্তীতে এই ভিতের উপর কিন্তু দাঁড়িয়ে কিন্তু জুলাই বিপ্লবটা হলো। টোটাল বিপ্লবটারই কারিশমেটিক লিডার ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। আপনি একটু একটা বিষয় খেয়াল করবেন, যখন আন্দোলন শুরু হয় তখন কিন্তু তারা 1 দফার আন্দোলনে যায় নাই, কিন্তু এটাকে 1 দফার আন্দোলনে রূপ দেওয়ার জন্য এটার যত পলিসি আছে সেই পলিসিগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সময় আন্দোলনটার গতি প্রকৃতির দিকে খেয়াল করে আন্দোলনটাকে শেষ পর্যন্ত 1 দফার আন্দোলনে রূপ লাভ করাইছেন। এখন আমরা যারা প্রবাসে ছিলাম, আপনি জানেন যে আমি প্রবাসে যাওয়ার আগে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত থেকে গত 17 বছর যাবৎ বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম এবং দল যখনই কোনো নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ সংখ্যক লোকজনের উপস্থিতিতে এবং আমার ক্যাপাসিটি অনুসারে আমি সবসময় প্রত্যেকটা প্রোগ্রামকে সফল করেছি। এখন এইসব কারণে আমি তৎকালীন যে অবৈধ আইনমন্ত্রী ছিল আনিসুল হক, তার রোষানলে পড়ি। তার রোষানলে পড়ার কারণে সে আমাকে বারবার বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করেছে, আমাকে বিভিন্ন সময় ধরার জন্য চেষ্টা করেছে। সর্বশেষ সে আমাকে গুম করে ফেলেছিল। মানে গুমের ঘটনাও ঘটেছে আপনার সাথে। সর্বশেষ আমরা ওই গল্পেও যাব, কিন্তু তার আগে আমরা জুলাই নিয়ে কথা আমি বলছিলাম। আসতেছি। তো সর্বশেষ সে আমাকে গুম করে ফেলেছিল। তো ওই প্রেক্ষিতে আমি ঠিক যখন গুম হয়েছিলাম তখন আমাকে যখন তারা ছেড়ে দিয়েছিল, আমার ওই সময় হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাকের কারণে আমি উন্নত চিকিৎসার জন্য এখানে বাংলাদেশে এবার কেয়ার হসপিটালে আমার রিং পরানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আমাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তো সিঙ্গাপুর থেকে আমি লন্ডনে চলে যাই। আমার পরিবার লন্ডনে সেটেলড হয়ে যায়। এখন লন্ডন থেকে আমি আমার কার্যক্রম আমি সবসময় চালিয়ে যাচ্ছিলাম। তো আপনি জানেন যে মানে আপনাদের দলীয় কার্যক্রম অংশ নিচ্ছি, পাশাপাশি আমার এলাকাকে আমি সবসময় অনলাইনের মাধ্যমে সুসংগঠিত করার চেষ্টা আমি সবসময় রেখেছি।
যখন আন্দোলনটা আস্তে আস্তে জুলাই বিপ্লবটা শুরু হয়, তখন বিভিন্নভাবে আমরা প্রবাসী যারা আছি, প্রবাসীদেরকে আমরা সুসংগঠিত করার চেষ্টা করি। আপনি জানেন যে একটা আন্দোলন যখন হয়, আন্দোলনটার গতি প্রকৃতি বিভিন্ন দিকে কিন্তু ডাইভার্ট হতে থাকে, এক এক সময় এক এক রকম রূপ লাভ করে। এই আন্দোলনটা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারিশমেটিক লিডারশিপের মাধ্যমে এক দফার আন্দোলনের রূপ লাভ করে, তখন আমাদের যারা প্রবাসীরা ছিল তারা যেই অবস্থানে ছিল সেই অবস্থান থেকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যায়। যেমন আমরা যারা পেরেছি, অনেক সময় আমরা নিজ উদ্যোগে দলের, তো ওই সময়টা ছিল আপনি জানেন যে একটা ক্রুশিয়াল মোমেন্ট, একটা ভালনারেবল সিচুয়েশন ওই চারদিকে। সিচুয়েশনে আমরা যার উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে আমরা অনেক কাজ আমরা করেছি। যেমন জাতিসংঘের মহাসচিবের দপ্তরে চিঠি লেখা, বিভিন্ন মানবাধিকার কমিশনের চিঠি লিখে বাংলাদেশের বিস্তারিত অবস্থা তুলে ধরা, এইসব বিষয়গুলি আমরা ওখান থেকে করেছি। পাশাপাশি আমরা যারা বিদেশিরা ছিলাম, আমরা বিভিন্ন সময় ডেমনস্ট্রেশন করেছি। আমি ওই সময় লন্ডন, পরবর্তীতে আমি দুবাই যাই, সৌদি আরব যাই। দুবাইতেও আপনি জানেন যে মানে এগুলো কি দুবাই, সৌদি আরব গেছেন, এগুলো কি আন্দোলনের একটা গণসংযোগের অংশ হিসেবে গেছেন, মানে জনসংযোগের অংশ হিসেবে গেছেন? আমি নাকি না আপনি আপনার ব্যক্তিগত কোনো সফরে? আমি যখন আমার প্রয়োজনে আমার সফরে আমি গিয়েছি, ব্যবসায়িক সফরে গিয়েছি, কিন্তু যেহেতু পলিটিক্স করি, পলিটিক্সটা এখানে চলে আসে। যখন আমাকে আমার লোকজন পায় তখন তারা বেশি উজ্জীবিত হয়ে যায়। আমি যখন দুবাই গিয়েছি, হাজার হাজার লোক, তখন দেখলাম যে আন্দোলনের প্রতি তারা খুবই উন্মুখ হয়ে আছে। আমাদের এলাকার লোকজন বেশিরভাগই মধ্যপ্রাচ্যে থাকে, মানে একাত্মতা প্রকাশ করেছেন। বাংলাদেশে আন্দোলন চলছে, একই সাথে তারা দুবাই এই আন্দোলনের সাথে দুবাই আন্দোলন করেছে। এবং আপনি আশ্চর্য হবেন যে দুবাই আন্দোলন করে আপনি আমাদের 55 জন লোক অ্যারেস্ট হয়েছে ওই সময়। তাদের কিন্তু ওই দেশটা যে একটা বিদেশ, ওইটা যে একটা মধ্যপ্রাচ্য, ওখানে যে আন্দোলন করার কোনো সুযোগ নাই সেটা তারা ভুলে গিয়েছিল। তারা রাস্তায় নেমে মিছিল করেছে, এটা একটা অপরাধ ওই দেশের আইন অনুসারে। পরে সরকার তাদেরকে গ্রেফতার করেছে, অনেকের চাকরিচ্যুতি হয়েছে। এই বিষয়গুলি আমি যখন পরবর্তীতে বাংলাদেশে এসেছি, আসার পরে আমি এটা টেলিভিশনে আমি বলেছি, বলার পরে হয়তো পরবর্তীতে দেখলাম যে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা, উনি দুবাই সফর করেছেন। সফর করে আমাদের এই লোকগুলোকে এই বিপদ থেকে উনি রক্ষা করার ব্যবস্থা নিয়েছেন। তো ঠিক তদ্রূপ সৌদি আরবও, আমি যখন সৌদি আরব গিয়েছি তখন আন্দোলন একদম তুঙ্গে, আমাদের লোকজন খুবই আন্দোলন মুখর। তারা বিভিন্নভাবে তারা মানে কি করবে না করবে একদম অস্থির হয়ে আছে, সারা দেশব্যাপী তারাও কার্যক্রম চালাইতেছে। পরবর্তীতে আমরা সকল প্রবাসীরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা রেমিটেন্স শাটডাউন দিব। পরবর্তীতে সকল প্রবাসীরা মিলে রেমিটেন্স শাটডাউন দেওয়ার কারণে বাংলাদেশ কিন্তু তখন অর্থনৈতিকভাবে একটা বাজেভাবে একটা ধাক্কা খেয়েছে, যে ধাক্কার কারণ কিন্তু শেখ হাসিনা সামলাতে পারে নাই। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে একটা গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা, আমরা এই রেমিটেন্স শাটডাউনটা আপনারা আসলে এই সিদ্ধান্তে পৌঁছলেন কিভাবে? এটা কি আসলে আপনাদের প্রবাসীদের একক সিদ্ধান্ত ছিল? আর আপনি যেহেতু তখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার খুব কাছাকাছি থাকেন। কাছাকাছি না, আমি লন্ডনে থাকি, দূরে। উনি থাকে আমার থেকে মানে লন্ডন বিএনপি, মানে আমরা ধরেই নেই যে হচ্ছে তাদের খুব সংস্পর্শে আসার সুযোগ থাকে, তা সেই জায়গা থেকে তার নির্দেশনা ছিল। হ্যাঁ, ওনার তো আন্দোলনের জন্য বিভিন্ন প্রকার নির্দেশনা ছিল। রেমিটেন্স শাটডাউনও এটার একটা অন্যতম কারণ। আপনি একটা বিষয় খেয়াল করতে হবে যে তারা যেভাবে এমনি তো দেশের অর্থনীতিতে তারা একটা বাজে একটা অবস্থান করে রেখেছিল, দেশের রিজার্ভের অবস্থা খুব মারাত্মকভাবে খারাপ ছিল। পাশাপাশি তাদের যে তারা যে করাপশন ছিল করেছে বিভিন্ন দপ্তরে, তারা এমনি দেশের অবস্থা খুব একটা নাজুক ছিল। একমাত্র রেমিটেন্সের উপরে তারা নির্ভর করতো। তো রেমিটেন্সটা যখন বন্ধ হয়ে গিয়েছে তখন তাদের অবস্থা, তারা শেষ পর্যন্ত আর নিজেকে ঠিক রাখতে পারেনি। তো পরবর্তী অবস্থায় তারা দেশ থেকে বাধ্যতামূলকভাবে পালিয়ে গেছে। মানে আমরা দেখলাম যে রেমিটেন্স শাটডাউনের যে ঘোষণাগুলো এসেছে, এই ঘোষণাগুলো বিক্ষিপ্তভাবে আসা শুরু হয়েছিল, বাট এটাকে আপনারা অর্গানাইজ করেছেন কিভাবে? সামগ্রিকভাবে এটাকে বাস্তবায়ন করেছেন কিভাবে? বিভিন্ন গ্রুপ ছিল। আপনি জানেন যে প্রবাসীরা কিন্তু সারা দিনই অনলাইনে থাকে, যারা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত তারা অনলাইনে থাকে। আমরা অনেকগুলো গ্রুপ ছিল, এক একটা গ্রুপের শত শত এই নেতাকর্মী অ্যাড ছিল। এই প্রবাসীরা থেকে তারা নিজের থেকেই আমি দেখলাম যে বিষয়টা তারা আস্তে আস্তে এমনভাবে গ্রহণ করেছে যে এক সময় রেমিটেন্স শাটডাউন কথাটা জনপ্রিয় হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো যে আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে হয়তো সরকার আরো ব্যাপক চাপের মধ্যে পড়বে। মানে আমাদের বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি চলছে, একই সাথে বিদেশে মানে যারা বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছে, এই একটা কর্মসূচি তারা চালাচ্ছেন। জি,
কিন্তু আমরা এখানে আপনাদের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছিল কিনা? কারণ আমরা এর আগে যতবারই দেখেছি যে প্রবাসে যারা আওয়ামী লীগও থাকেন, বিএনপি থাকে, ওখানেও দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা দেখেছি আমরা। কিন্তু এই ঘটনায় আপনারা যখন শাটডাউন কর্মসূচি পালন করা শুরু করলেন অথবা শাটডাউন করলেন, তখন এটাকে বাধা দেওয়ার জন্য তখন ওখানে যারা আওয়ামী লীগ ছিল তারা এটাকে রুখে দেওয়ার চেষ্টা মানে প্রচেষ্টা চালাইছিল কিনা? এই বিষয়টা আসলে এরকম জনপ্রিয় হয়ে গিয়েছিল, আওয়ামী লীগের বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। আওয়ামী লীগ বাধা দেওয়ার চেষ্টা হয়তো করেছে, কিন্তু বাধা দিয়ে আটকে রাখার কোনো সুযোগ নাই। কারণ রেমিটেন্স শাটডাউন, আমি দেশে রেমিটেন্স পাঠাবো না, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পাঠাবো না। একটু ডিফিকাল্টিস ফেস করছে পরিবারগুলো, এক্স্যাক্টলি আমরা ফ্যামিলিগুলো একটু প্রবলেম ফেস করছে। কিন্তু রেমিটেন্স শাটডাউন দেওয়া মানে আমার পরিবারে আমি টাকা পাঠাবো না। আমাদের টার্গেট ছিল আমরা 1 মাস টাকা দিব না, এটাই ছিল আমাদের। আমি সবাইকে উজ্জীবিত করেছি যে আমরা 1 মাস টাকা দিব না, এই মেসেজটা দিয়ে দাও, আন্দোলনটা চলতে থাকুক। আমার বিশ্বাস ছিল যে 1 মাস লাস্টিং করবে না, শেখ হাসিনা 1 মাসের আগেই পালিয়ে যাবে। তো আমি ব্যক্তিগত উদ্যোগে আমি সবাইকে, আমার যারা চ্যানেলে ছিল আমি সবাইকে বিষয়টাতে তাদেরকে সরব করেছি যে পরিবারকে সান্ত্বনা দিতে হবে যে আমরা 1 মাস বিদেশি টাকা ছাড়া আমরা চলবো। সবার পরিবারই কম না কম একটু সচ্ছল, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন ছিল, শেখ হাসিনা যখন মানে ক্ষমতা ছিল, আন্দোলন সংগ্রাম যখন চলতেছিল, তখন কিন্তু 1 কেজি দেখা গেছে কি ঢেঁড়সের দাম হয়ে গেছে 200 টাকা, 250 টাকা। কিন্তু এরপরেও বলছি যে প্রয়োজন লাগলে ভর্তা ভাত খাবো, কিন্তু এই 1 মাস আমরা টাকা পাঠাবো না। কিন্তু কিছু দরিদ্র মানুষ ছিল যারা কিনা তাদের ওই সময়টা চলা তাদের জন্য মুশকিল হয়ে গিয়েছিল, বা তাদের ইমার্জেন্সি মানির টাকার দরকার ছিল, সেইগুলো আপনারা কিভাবে কভার আপ করেছেন? আসলে অনেক ক্ষেত্রে আপনি একটা দেশ যখন কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ে, তখন কিন্তু ওই দেশের সকল নাগরিকই প্রবলেমের শিকার হয়। তো এখানে দরিদ্র আর ধনীর বিষয় না, বিষয়টা হলো যে আমাদের থেকেও যারা বাংলাদেশে ছিল তারা তো সাফারার, বিদেশে যারা ছিল তারা এক রকমের স্বাধীন লেখালেখি করতে পারে, বাংলাদেশে তো লেখালেখিরও সুযোগ ছিল না। তারা কিন্তু কষ্ট করে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এই যে বাংলাদেশে যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, বিদেশি টাকার উপরে নির্ভর করে, তারাও কিন্তু ওই সময় দুঃখ কষ্ট সহ্য করেই আমাদেরকে সাপোর্ট দিয়েছে। ওই যে টাকাটা না দেওয়ার জন্য তারা বলছে যে টাকা আসলে যদি না আসলে যদি হাসিনার পতন হয়, আমরা সেটাই চাই। তার মানে একই সাথে দুই দিক থেকে পারস্পরিক একটা সাপোর্ট আপনারা পেয়েছেন। জি, বলা যায় যে আমরা চমৎকার একটা সাপোর্ট পেয়েছি। পরিবারের লোকজন আমাদেরকে সাপোর্ট করেছে, পাশাপাশি আমাদের যাদেরকে আমরা রেমিটেন্স শাটডাউন করার জন্য রিকোয়েস্ট করেছি, তারা সবাই আমাদের কথা রেখেছে, এবং তারা সবাই মানে এটা একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা করেছে। এবং তারা প্রতিদিনই মানে আপডেট, আপনি প্রতি সেকেন্ডে ফেসবুকের আপডেট তারা খোঁজ করতো। যে আপনি জানেন যে বিদেশে সবাই খুব বিজি থাকে, একটা নির্দিষ্ট অন টাইমে জব করতে হয়, কেউ ব্যবসা করে, কাজটা কমপ্লিট করে এসে বাসায় কিন্তু সে যখন বিশ্রাম নিবে, বিশ্রামের টাইমটা সে কিন্তু মোবাইলটা নিয়ে বসে সে স্ক্রলিং করতে থাকে, কখন কোনো আপডেট আছে কিনা, শেখ হাসিনার পতন হয়েছে কিনা। তাদের টার্গেট ছিল শেখ হাসিনার পতন হওয়া ছাড়া তারা নিস্তার নেবে না। মানে কোনোভাবে শান্তিই পাচ্ছে না তারা, এটা অশান্তির মধ্যে তাদের দিনক্ষণ কাটছে। এক্স্যাক্টলি, ঠিক সেইভাবেই শেখ হাসিনার যখন পতন হয়েছে, আপনি দেখছেন কি রকম খুশি। মানে পৃথিবীর মধ্যে আমাদের অনেক বিপ্লবী দেখার সুযোগ হয় নাই, কিন্তু আমরা যে এই জুলাই বিপ্লবটা দেখলাম, এই বিপ্লবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু হাসি মুখে তারা সকল কষ্ট সহ্য করছে। তার মানে আন্দোলনের ভিত্তি যদি আমরা বলি, মানে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা তো আছেনই, এছাড়াও বোধহয় এই গেল 17 বছরের যে অপশাসন অথবা জুলুম নির্যাতন যেটাই আমরা বলি না কেন, এটা বড় একটা পাটাতন। এর জ্বলন্ত একটা উদাহরণ আপনারা বলা চলে, আপনার পরিবার অনেক ধরনের সাফারার মানে এখানে হতে হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি যে আপনি গুমের শিকারও আপনাকে হতে হয়েছে। আসলে আপনি গুম হয়েছিলেন, সেটা আসলে কিভাবে আবার ফেরত আসলেন আপনি কিভাবে? কারণ অনেকে তো গুম হয়ে তারা এখন পর্যন্ত তাদের স্বজনরা তাদের জন্য অপেক্ষায় আছেন। তো সেক্ষেত্রে আপনি তো অবশ্যই একজন সৌভাগ্যবান ব্যক্তি। সব কিছুর মালিক আল্লাহ। আসলে আমি যখন কাজ করি তখন কাজের প্রতি আমি বেশি মনোযোগী হই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনি জানেন যেভাবে গত 17টা বছর মানে আওয়ামী লীগের দুঃশাসনের আমলটার মধ্যে তারা কত নির্যাতন করছে। এখানে আপনি দেখবেন যে জিয়া পরিবার বাংলাদেশের মধ্যে, আমি মনে করি যে পৃথিবীর কোনো শাসকের পরিবারের উপর এইরকম নির্যাতনের ঘটনা আর ঘটে নাই। মানে ওনাদের যে নির্যাতনটা, মানে সবচেয়ে মজলুম নেতা এই কারণে বোধহয় তারেক রহমানকে বলা হয়। আপনি দেখেন যে জিয়া রহমান স্যার কে মেরে ফেলা হয়েছে, উনি শহীদ হয়েছেন।
দেশের জন্য। আপনি আবার দেখেন বেগম খালেদা জিয়াকে এরকম দুনিয়াতে আছে কারো বাসা কেড়ে নিয়ে গেছে, নিয়ে রাতারাতি ওখানে বিল্ডিং উঠেছে, ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আবার দেখেন ওনার সন্তানদেরকে, ছোট সন্তান তো শহীদই হয়েছে, ওনাকে কোকোবাই তো মারা গেছে, ওনাকে শহীদ করা হয়েছে, ওনার উপর যে নির্যাতন চালাইছে, নির্যাতনের পরে উনি আর কামব্যাক করে নাই। ঠিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকেও দেশের বাইরে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, ওনার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। এই যে একটা সংস্কৃতি, ওনাদের উপর যে নির্যাতন করেছে, এরকম রেকর্ড আমি আর কোথাও দেখি না। এই সংস্কৃতির এইটার কারণে মানে আমাদের ভিতরে, আমরা যারা কর্মীরা, আমাদের ভিতরে আরও বেশি করে স্পৃহা জাগছে যে এই যে জুলুম, এই জুলুমের অবসান ঘটাইতে হবে। আমি ঠিক সেইটাকে মাথায় নিয়ে আমি গত দীর্ঘ সময় প্রতিটা মানে প্রোগ্রাম, আন্দোলন, সংগ্রাম আমি আমার এলাকায় আমি সবসময় চাঙ্গা রেখেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যখন আমি মানে ওরা যত বেশি অত্যাচার করে তত বেশি আপনারা আরো রুখে দেওয়ার চেষ্টা করে, আরো বেশি স্পিডি হবে। হ্যাঁ, আপনি দেখেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টা ইউনিট, 9টা উপজেলা, 5টা পৌরসভা, 6টা কনস্টিটিউশন, আর আমার কনস্টিটিউশন হলো কসবা এবং আখাউড়া। আমি সবগুলো ইউনিটকেই উজ্জীবিত করার জন্য আমি কাজ করি এবং স্বতঃস্ফূর্তভাবে আমার লোকজন প্রত্যেকটা প্রোগ্রামে, আন্দোলন সংগ্রামে সাড়া দেয়। কিন্তু এখানে 3 জন মন্ত্রী ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলায়। একটা হলো অবৈধ আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, বিচার বিভাগকে সে যেভাবে তার হাতে নিয়ে দেশটাকে একটা মানে কারাগারে পরিণত করে ফেলেছিল। এবং জুলাই আন্দোলনের যারা হচ্ছে প্রতিরোধকারী তাদের মধ্যে অন্যতম একজন আনিসুল হক। আপনি তো 2 দিন আগেও তো দেখতে পাইছেন, মানে সর্বশেষ যে কয়জন সরব প্রতিরোধকারী, হ্যাঁ হ্যাঁ, মানে যারা দমন করতে চেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম। তো এরকম আরো 2 জন ছিলেন মন্ত্রী, তারা আমার উপরে তখন মানে ঈর্ষান্বিত হয়ে গেছে, তারা আমাকে টার্গেট করে ফেলছে। আমার আন্দোলন সংগ্রামে দেখে যে আমি এত মানে ব্রাহ্মণবাড়িয়ার জেলাতে কোনো প্রোগ্রাম হলে হাজার হাজার লোক নিয়ে অ্যাটেন্ড করি। আপনার যদি আমাদেরকে কুমিল্লা যাইতে বলে, কুমিল্লার বিশাল বড় প্রোগ্রাম, আমি 3 দিন আগেই কুমিল্লা গিয়ে অবস্থান নিয়েছি, হাজার হাজার লোক নিয়ে অবস্থান নিয়েছি। ওখানে আমি ছাউনি গাড়ছি, ওখানে 15,000 লোকের ওখানে খানা দানার ব্যবস্থা করছি। এরপরে সিলেটের প্রোগ্রাম আমরা রাস্তার মধ্যে আমাদের ব্যাপক লোক সমাগম করছি, চট্টগ্রামের প্রোগ্রাম আমরা রাস্তায় ব্যাপক লোক সমাগম করছি। এই অবস্থাগুলো দেখে সে আমাকে শেষ পর্যন্ত তার রোশানলে আমি পড়ে যাই, এই আনিসুল হকের রোশানলে পড়ে সে আমাকে গুম করে। এখন আমাকে যখন গুম করে, আমি তখন, এটা কত সালে হবে? এটা 2023 সালে। 23 সালে, মানে এই জাস্ট 24-এর গণ আন্দোলনের একটু নির্বাচনের আগে তাদের একটা টার্গেট ছিল। তাদের টার্গেট ছিল জনপ্রিয় যারা আছে, তাদের টার্গেট ছিল জনপ্রিয় একদেশ্য নেতাকে তারা গুম করে ফেলবে, তাহলে ওই নির্বাচনটা তারা টেকল করে ফেলতে পারবে। আমি ছিলাম টেস্টিং কেস। আমাকে যদি গুম করে সাকসেস হয়ে যেত, তাহলে আমাদের অনেক নেতাকর্মীর ভাগ্য আরও খারাপ হইতো। তা আল্লাহর অশেষ রহমত, আমাকে তারা গুম করে হজম করতে পারে নাই। কারণ আমি মানে গুমের বিষয়টা হলো, আমি লন্ডন থেকে আসার পরে আমি সিলেট গিয়েছিলাম একটা কাজে। আমার এক লন্ডনের একটা ছোট ভাই আছে, তার দাদিকে দেখার জন্য গিয়েছিলাম। তো দাদিকে দেখে আমি ফ্লাইটে উঠছি, আইসা মর্নিংয়ে ফ্লাইটে এসে নামছি আপনার এয়ারপোর্টে। আমার সাথে ছিল আমার একজন রাজনৈতিক সহকর্মী বেলাল উদ্দিন সরকার, তুহিন, জেলা বিএনপির এখন জয়েন্ট সেক্রেটারি। পাশাপাশি আর ছিল আমি আর তুহিন ভাই, 2 জন ছিলাম। আমি এসে নেমে আমি আজাদকে ফোন করছি, আজাদ আমার পিএস, তাকে ফোন করছি যে তুমি একটু, আমি এতে আসছি, তুমি আসো। এই ভিনসেন এরকম একটা রেস্টুরেন্ট, ওখানে আমি বসে, এয়ারপোর্টের পাশেই, উত্তরায় এয়ারপোর্টের কাছাকাছি ভিনসেনের মধ্যে বসে আমি আজাদকে কল দিয়েছি। আজাদকে যে কল দিয়েছি ওইটা থেকে আমাকে ট্র্যাক করছে। আমি বেসিক্যালি আসছিলাম আমার আম্মাকে সিঙ্গাপুরে নিয়ে যাব ট্রিটমেন্ট করানোর জন্য। তো এখন যখন এরা আমাকে এই অল্প সময়ের মধ্যে এরা মানে কিভাবে আসলো, কয়েকটা গাড়ি করে আসছে তারা, মানে আপনার এমন একটা অবস্থা করছে, আপনাকে কোনো কিছু বুঝতে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে একদম ঈগল পাখি যেমন মুরগির বাচ্চারা ছো মারে ওঠাই নিয়ে জানা, ঠিক সেই রকমভাবে আমাকে তারা জড়াই ধরে ফেলাইছে। এখন ধরছে পরে আমি তো বুঝতে পারতেছি না হঠাৎ করে কি হইতেছে, কি ঘটতেছে, কেন আমাকে ধরতেছে। আমি শুধু জানার চেষ্টা করতেছি যে আপনারা কারা। আমি অনেক দস্তাদস্তি করছি, আমি একদম গাড়ির নিচে চলে গেছি, মাইক্রোবাসের নিচে, যেন আমাকে সহজে উঠাইতে না পারে। আমার ইচ্ছা ছিল, আমার আশা ছিল যে হয়তোবা আমার এই দস্তাদস্তি দেখে একটু সময় ক্ষেপণ হলে হয়তো আশেপাশের লোকজন আমাকে একটু হেল্প করবে। এটা কি দিনের বেলার ঘটনা? দিনের বেলা, সকাল 10:30 পৌনে 11টা।
কিন্তু লোকজনের প্রকাশ্যেই আপনার সাথে ধস্তাধস্তি চলছে, কিন্তু কেউ আগাচ্ছেই না। না, কেউ আগাচ্ছে না। পরবর্তীতে শুনতে পেলাম আমাদের একজন টঙ্গীর একজন নেতা, তার নাম পাপ্পু সরকার, সে সে আমার সাথে পরিচয় নেই, তো সে চেষ্টা করছে এইখান থেকে যে লোক উঠাই নিছে এটা ইয়ে করার জন্য, ভিডিও করার জন্য, হয়তো বা তার কাছে পরবর্তীতে তার আর সুযোগ দেওয়া হয় নাই ভিডিও করার জন্য। তো এইভাবে আমাকে দস্তাদস্তি করে উঠাই নিয়ে চোখ বেঁধে ফেলছে আমাকে। পরবর্তীতে আমি অনুভব করলাম যে কতক্ষণ পরে আজাদুর আমার পাশে না বসাইছে, তখন আমি একটু সাহস পাইছি যে আমার সাথে অন্তত কেউ আছে। আমি তো বুঝতে পারতেছিলাম না কি হইতেছে, মানে এই ধরনের পরিস্থিতিতে পড়বো, এটা হয়তো আমাকে নিয়ে অ্যারেস্ট করবে বা জেলখানায় দিবে, এই ধরনের একটা চিন্তা করছিলাম। কিন্তু একবার উঠাই নিয়ে যাবে, চোখ টুক বাইন্দা ফেলবে, হাত টাত বাইন্দা ফেলবে, এই জিনিসগুলো কল্পনা করি নাই। এটা তো একটা নতুন পরিস্থিতি। আমি যখন গাড়িটার মধ্যে উঠাইছে, গাড়িটা ছিল একটা অনেকটা রিমান্ডেড সেলের মতো। গাড়িটা কালো কাপড়ে ঢাকা, গাড়ির ভিতরে সব কিছু আছে, যন্ত্রপাতি আছে, আপনাকে টর্চারিং করার সব কিছু আছে, লাঠি আছে, তারপরে আপনার ওই যে ব্যাটারি আছে, এই যে কারেন্টের শক যে দেয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন কিছু আছে, এই আপনার ওই যে নখ দিয়ে ওঠে, হ্যাঁ, ওইসব যন্ত্রপাতি গাড়ির মধ্যে আছে। এখন ওঠাই ফেলছে, তো তখন তো আমি আর কোনো স্বাধীন না, তখন হয়ে গেলাম পরাধীন। আমারে বারবার জিজ্ঞাসা করতেছে আপনি এত দস্তাদস্তি করলেন কেন? আমি বললাম আপনারা কারা, আমাকে পরিচয় দেন। দস্তাদস্তি আমাকে আপনি উঠাই নিয়ে যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছেন আপনি বুঝেন না? তখন আমি কোথায় ছিলাম, কি করছি, সব লোকেশন আমার দিতেছে, এইখানে ছিলাম, এখানে ছিলাম, এখানে ছিলাম। তার মানে তারা আমাকে ফলো করতেছিল। তো এইভাবে মনে করেন নিয়ে যাওয়ার পরে আমার ভাগ্যটা ভালো যে আমার ড্রাইভারকে উঠাই নিতে পারে নাই, ড্রাইভারকে চিনে নাই তারা। আচ্ছা, ড্রাইভার ছেলেটার নাম কামাল, তার বাড়ি ফরিদপুর। সে মানে আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে, একদম ড্রাইভিং শিখার পর থেকে সে আমার সাথে আমার গাড়ি চালায়। এখন তাকে না উঠানোর মানে তাকে নিতে না পারার কারণে আল্লাহ আমাকে সেভ করছে এই রাস্তা দিয়ে। কারণ সাথে সাথে সে ফোন করে দিছে, আমার ফ্যামিলিকে জানাইছে, ফ্যামিলিকে জানানোর পরে তারা আবার লন্ডনে জানাই দিছে, আমার ছোটো ভাই আছে ওখানে। জানানোর পরে এইটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটা জানতে পারছেন, এবং আমার দল থেকে বারবার আমার পক্ষে প্রেস ব্রিফিং হয়েছে, এবং বিভিন্ন সাংবাদিকরা এটা বারবার আপডেট দিয়েছে, বারবারই এটা স্টোরি করার কারণে, মানে আপনার ছোট ভাই যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে থাকেন, এই কারণে আপনি একটা বলা চলে এটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা দিয়েছে। হ্যাঁ, কারণ সরাসরি তখন চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওনার নজরে গেছে বিষয়টা, ওনার হস্তক্ষেপের কারণেই আমার লাইফটা আল্লাহ সেভ করে দিয়েছে। নাহলে আমাকে তো বলছে যে এই গাড়িতে যারে উঠাই তাকে কখনো ছাড়ি না, আপনি একমাত্র ভাগ্যবান যারে আমরা ছেড়ে দিয়ে গেলাম। ছাড়ার সময় কথাটা বলছিল। এটা কি আপনার কতক্ষণ রেখেছিল তারা? আমাকে রাখছে 16.5 ঘন্টা। 16.5 ঘন্টা ওই গাড়িতেই মানে বিভিন্ন অনেক জিজ্ঞাসাবাদ করে গাড়ি, তারা তো চেষ্টা করছে আমাকে মেরে ফেলার জন্য, চেষ্টা করছে ইভেন ততক্ষণ আপনার চোখ বন্ধ মেরে ফেলার জন্য। হ্যাঁ, গাড়ি থেকে একবার মানে এরা বিভিন্ন অজুহাতে তো আপনাকে ইয়ে করে। একবার যখন নামাইছে তখন আপনার যে জায়গাতে নামাইছে আমি অনুভব করলাম যে জঙ্গল, আচ্ছা, আপনার এই পরিমাণ ঘাস আছে, জঙ্গল। আমি দেখলাম যে চোখ তো বাধা। তো আল্লাহর অশেষ রহমত যে ওই টাইমটার মধ্যে রিজভি ভাই প্রেস ব্রিফিং করতেছে। তখন আমি যখন আবার গাড়িতে যখন আমার উঠাই বললো, জিজ্ঞাসা করলো যে রিজভি সাহেব আপনার কি হয়? তা আমি জিজ্ঞেস করলাম রিজভি সাহেব তো উনি দলের নেতা। হ্যাঁ, তো বললো যে না, আপনার সাথে কি সম্পর্ক? আমি বললাম যে আমার সাথে উনি আমার দলের নেতা আর আমি হলাম একজন কর্মী। এই একজন নেতা আর কর্মী সম্পর্ক। তখন আমাকে গাড়িতে আবার উঠাইছে। এরকম ভাবে তারা বিভিন্নভাবে রাস্তাঘাটে আমাকে ঘুরাইছে, বিভিন্ন জায়গাতে কোথায় রাখছে তা তো আর বলতে পারি না। মনে হয় আমি ধারণা করতেছিলাম যে কোনো একটা জঙ্গলের রাস্তায় যাইতেছি, কিন্তু চোখ তো বাধা। কিন্তু শুধু কি জিজ্ঞাসাবাদের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল নাকি না আপনার উপরও সেই নির্যাতন? তো যখন একটা মানুষকে ধরে নেয় তখন তো নির্যাতন করে। আমার এই হাঁটুর নার্ভগুলো ড্যামেজ হয়ে গিয়েছিল। তারা এই যে মোটা লাঠি আছে না, লাঠি দিয়ে তো আমাকে তো এইভাবে মানে কথা বলার ফাঁকে যদি একটু দেরি করছি তখন তো আমার টর্চারিং করছে। তাদের টার্গেট ছিল মেরে ফেলার, আমাকে মেরে ফেলার জন্য নেওয়া হয়েছে। আল্লাহর অশেষ রহমত যেটা জানাজানি হয়ে যাওয়ার কারণে তারা আমাকে হজম করতে পারেনি। তারা বিভিন্নভাবে আমাকে, একটা মানুষ কখন আপনার হার্ট অ্যাটাক করে? আচ্ছা, এই ঘটনার পরে আপনি মানে হার্ট অ্যাটাক করেছিলেন? আমি এই ঘটনার পরে আমি হার্ট অ্যাটাক করছি। আমার হার্টে 2টা রিং পরানো হয়েছে।
আরেকটা আর্টারি ব্লকেজ আছে, কিন্তু ওখানে রিং পরানো সম্ভব না। এখন মেইন হয়েছে কি, এটা থেকে আমাকে যখন তারা আসলে যখন জিজ্ঞাসাবাদ করে, তখন আমার নাভি পর্যন্ত শুকাই যায়, গলা থেকে এই পর্যন্ত শুকাই যায়, পানি থাকে না। মানে তখন পানি যদি খাইতে চাই পানিও দেয় না। হ্যাঁ, কিন্তু একটা পানি আমাকে এরকম আমি বোতলের মধ্যে অল্প পানি এরকম নাড়াচাড়া করে আমাকে পানিটা খেতে দেয়। ওইটার মধ্যে মেডিসিন মিক্স করা ছিল, যেই কারণে আমি নানাবিধ জটিল মানে রোগে আক্রান্ত হয়েছেন। আমার হার্ট অ্যাটাক হয়েছে, পরবর্তীতে আমার চোখের মধ্যে প্রবলেম পড়ছিল, আপনি আমার প্রেশার আপ ডাউন করে, ডায়াবেটিক হয়ে গেছে, তারপরে থাইরয়েডের প্রবলেম হয়েছে, বিভিন্ন সামগ্রিক মানে ভাবে আপনি একটা জটিল পরিস্থিতির মধ্যে আমি পড়ছি, নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। আল্লাহর অশেষ রহমত, আমার ভাগ্য ভালো যে আমি এবার কেয়ার হসপিটালে আমাদের ম্যাডামের যে ডাক্তার প্রফেসর হারুন সাহেব, ওনার তত্ত্বাবধানে আমি ট্রিটমেন্টটা পাইছি, যে কারণে আমার আল্লাহর রহমতে এইখানে আমি ভালো একটা চিকিৎসা পাইছি। পাওয়ার পরে আমাকে আবার সিঙ্গাপুর পাঠাইছে। সিঙ্গাপুর পাঠানোর পরে আমার র্যান্ডম বডিটা চেক আপ করে আমার যেসব জটিলতা ছিল তারা একে একে নিরূপণ করছে, করে আমাকে মেডিসিন দিয়েছে। আমি লন্ডন গিয়ে আবার ডাক্তার দেখাইছি। রিসেন্টলি আমি আবার ব্যাংকক থেকে ডাক্তার দেখে আসছি। তার মানে সেই প্রভাব এখন পর্যন্ত আপনি টেনে বেড়াচ্ছেন? হ্যাঁ, টেনে বেড়াচ্ছি। মানে সেই এটা একটা যন্ত্রণা। আপনার একটা মানুষ যদি গুম হয়ে যায়, কাউকে যদি গুম করে, ওই মানুষটাকে যদি আবার ফেরত আসে, তাহলে পরিবারের উচিত তাকে অন্তত পক্ষে 2-3 মাস চোখে চোখে রাখা। কারণ ওই মানুষটা দিয়ে যে সে একটা ট্রমার মধ্যে থাকে, যেটা আমি ফেস করছি। আমি অনেক ঘটনা আমি বলতে পারি না আমি কি করছি, আপনার সাথে কি ভালো ব্যবহার করছি না খারাপ ব্যবহার করছি আমি বলতে পারি না। মানে এটা একটা মানুষ মানে এই ধরনের একটা পরিস্থিতি ফেস করে আসলে, এটা তো আমার জীবনে একটা নতুন একটা অভিজ্ঞতা। এই ধরনের অভিজ্ঞতা আমি দোয়া করি কারো জীবনে না আসুক। আল্লাহ তো আমাকে দিয়ে গেছে। আমার 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 ড্রাইভারটা মানে ধরতে না পারার কারণে জানাজানি হয়েছে। জানাজানি হওয়ার কারণে সবাই সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে যেন আল্লাহ সেভ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করছে, যে যেভাবে পারে আমাকে হেল্প করছে। কিন্তু আমি অনেক লোকের খবর জানি যাদের মানে খবরটা আমরা এখনো কেউ জানি না। যেমন আমি একটা ছেলেকে চিনতাম, আপনার এই যে তেজগাঁও কলেজের ছাত্রনেতা ছিল জাকির হোসেন, খুব সাহসী একটা ছাত্রনেতা ছিল। এখনো তার কোনো হদিস নাই। আমরা কয়েকদিন আগে বিশেষ করে ওই রিপোর্টটা আমি করেছিলাম 2012 সালে প্রেস ক্লাবের সামনে, যখন দেখছিলাম যে গুম হওয়া স্বজনদের সমাবেশ। হ্যাঁ, এত মানুষ এসেছিল যে তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য। আমি কিছুদিন আগে দেখলাম যে ওই সমাবেশে সেই মানুষগুলোরই কিছু কিছু মানুষ তারা এসেছেন তাদের স্বজনদের অপেক্ষায়, এখনও তারা কান্না করছেন। তারা বলছেন যে অ্যাটলিস্ট আমাকে বলে দিন যে এখানে আপনার স্বজনের লাশ আছে। তার মানে এটা একটা মর্মান্তিক ঘটনা, যেই ঘটনাগুলো আলটিমেটলি আমাদের এই 17 বছরে আপনাদের যারা সরকার বিরোধী যে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে বিএনপি এবং জামাত বা এই রাজনীতিতে যারা সংশ্লিষ্ট ছিল, তাদের পরিবার থেকে শুরু করে সবার উপরেই এই ধরনের একটা সবসময় একটা ভয় কাজ করতো সবসময়। আমি আপনাকে বলি যে আমি যে প্রোগ্রামগুলো করতাম, বাড়িতে থাকার তো সুযোগ নাই, দূর দূরান্তে থাকছি। মানে প্রোগ্রাম ছিল আখাউড়া, আমি রাত কাটাইছি আশুগঞ্জ। প্রোগ্রাম ছিল কসবা, রাত কাটাইছি সরাইল। মানে বিভিন্নভাবে আমাদেরকে মানে এই সেফ হয়ে চলতে হয়েছে। দেখেন, একটা দেশে আমরা দেশের নাগরিক, সকলের সমান অধিকার আছে। আজকে দেশের পরিস্থিতি বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা কেউ করতেছে। একটা জিনিস, আপনি দেশের নাগরিকের একটা মৌলিক অধিকার রাজনীতি করা, বিরোধী রাজনীতি করা, সমালোচনা করা, আলোচনা করা, এটা আমার একটা অধিকার। তো আমি আপনার সমালোচনা করলেই, আপনার বিরুদ্ধে একটু কথা লিখলেই আমার পরিবারের উপরে একটা মানে একটা ধ্বংসলীলা চলবে, এটা আওয়ামী লীগ এটা মানে যা করেছে এটা ছিল মানে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। আমার এলাকার কোনো লোক মানে ভয়ের চোটে কোনো কথা লিখতে পারতো না। তার মানে এটা ছিল সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের চিত্র, কিন্তু আপনি বলছেন। হ্যাঁ, সামগ্রিকভাবে টোটাল বাংলাদেশটাই মানে হিরক রাজার দেশে পরিণত হয়েছিল। আপনি ওই সিনেমা দেখেছেন কিনা? হিরক রাজার দেখেছি। মানে একটা যন্তর মন্ত্র একটা ঘর আছে, ওই যে মতের বাইরে চলতো তার ওই যন্তর মন্ত্র ঘরে নিয়ে যেত। যন্তর মন্ত্র ঘরে গেলে আমাদের মতো যারা আমরা গুম হয়েছি আমাদের মতো সেরকম দশা হয়ে যায়। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু সে গুমের এই আইডিয়াটা নিয়ে আসছে। শেখ হাসিনা কিন্তু ওই যন্তর মন্ত্র ঘরের থেকে আমার মনে হচ্ছে তার এই আইডিয়াটা নিয়ে আসছিল, যেটা আমি আজকে এখন হাসতেছি কিন্তু আমার কলিজাটা কাঁপতেছে, কান্না করতেছে ভিতর থেকে, যে আমার জীবনে যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে। আজকে আমি রেস্কিউ হয়েছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ইলিয়াস আলী ভাইকে চিনতাম।
আমার আনফরচুনেটলি ইলিয়াস আলী ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছে আমি মানে উনি গুমের 1 মাস আগে, 31 দিন আগে। 30 দিন পর্যন্ত যারা মানে ছিল, মানে যাদের সাথে কানেকশন ছিল, প্রত্যেকটা লোকের নিয়ে জেরা করছে। মানে এরা তো গুম করে নিছে, নিয়ে আবার যে লোকগুলোর সাথে যোগাযোগ ছিল তাদের সাথে একটা মানে অমানসিক একটা এই ব্যবহার করছে। আপনি আমার ড্রাইভারকে যে ধরনের দুর্ব্যবহার করছে, ড্রাইভারের সাথে আমার ড্রাইভারকে পাগল করে ফেলাইছে। মানে তারা বুঝাইছে যে আমার ড্রাইভার আমার গুম করছে। মানে তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, তারা একটা মানুষকে হজম করে ফেলার জন্য যা করার আগে সব কিছু করছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতির কারণেই এত মানুষের আহাজারি, এত মানুষের বদদুয়া, অভিশাপ। শেখ হাসিনা কি ধ্বংস দেখছেন, শেখ হাসিনার আরও ধ্বংস হবে। সে যেখানে আছে তার ভিতর কি মানে আজকে হোক কালকে হোক, সেও তো মানুষ। আপনি দেখবেন মৃত্যুর সময় হইলেও তার চোখের মধ্যে এই ঘটনাগুলো ভাসবে। তার মানে এটা কিন্তু রাজনৈতিক দলের জন্য বড় একটা শিক্ষা, যে আর কেউ যেন শেখ হাসিনা হয়ে উঠতে না পারে। হওয়া উচিত, সবারই এই শিক্ষাটা পাওয়া উচিত। আমি মনে করি রাজনীতি, আমি যেমন লন্ডনে থাকি, ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আমার ওয়েল কানেকশন। আমি সবার অনেকেই আমি দেখি তাদের যে রাজনৈতিক যে চর্চাটা, আমাদের সবার উচিত সেই ধরনের রাজনীতির দিকে ফলো করা। আমাদেরও সেই ধরনের রাজনীতি করা উচিত যে রাজনীতি দেশের জন্য হবে, যে রাজনীতি দেশের মানুষের কল্যাণের জন্য হবে, এবং যে রাজনীতিতে সবাই কথা বলতে পারবে। সেই ধরনের রাজনীতি যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছেন। কবির ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আমরা শুধু ছোট্ট করে একটু শুনতে চাইবো, এবং আমরা চাইবো যে আরও একদিন আপনাকে নিয়ে আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকে শুধু ছোট করে একটু শুনতে চাইবো যে আপনি তো প্রবাসী ব্যবসায়ী, আমরা জানি যে একজন বিনিয়োগ স্পেশালিস্ট হিসেবে আপনার পরিচিতি আছে বিশ্বব্যাপী। তা সেই জায়গা থেকে এখনকার হাসিনা মুক্ত অর্থাৎ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সামনে, কিছুটা আনস্টেবল অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার, তা সব কিছু মিলে আমরা এর আগে দেখেছিলাম যে শুনেছি বা দেখছি সবসময় যে বাংলাদেশ তো উন্নয়নশীল দেশ, সেই জায়গা থেকে বিনিয়োগ বড় প্রয়োজন আমাদের দেশের মানুষের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই দেশটার কোন ধরনের বিনিয়োগগুলো বেশি আসা দরকার, অথবা বিনিয়োগের জন্য কি করা দরকার? বাংলাদেশ কিন্তু বিনিয়োগকারী যারা, তাদের জন্য একটা আকর্ষণীয় স্থান ভৌগোলিক কারণে। ভৌগোলিক কারণটা কীরকম? বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু বাংলাদেশের পাশে কিন্তু বিশাল বড় ইন্ডিয়ার একটা মার্কেট, এবং মায়ানমার এবং চায়নার প্রবেশদ্বার। বাংলাদেশের মধ্যে রয়েছে বিশাল বড় বে অফ বেঙ্গল। আমাদের 3টা পোর্ট রয়েছে। চট্টগ্রাম যে পোর্ট, সেই পোর্ট এটা কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে আমি বলবো যে মনে হয় সূচকে প্রায় 70তম ব্যস্ততম, 70 বা 71 ব্যস্ততম পোর্ট। তো এই জিনিসগুলো আপনার বিনিয়োগ করবে বাংলাদেশে, কিন্তু মার্কেট পাবে চায়নার, মার্কেট পাবে মায়ানমারের, মার্কেট পাবে ইন্ডিয়ার। তাইলে আমাদের দেশটা ছোট হইতে পারে কিন্তু মার্কেটটা বিশাল বড়। তাহলে বিনিয়োগকারীদের জন্য এই জিনিসগুলো আমাকে উপস্থাপন করতে হবে প্রপারলি, যে এইখানে বিনিয়োগ করলে আমি হয়তো 180 মিলিয়ন পিপলের একটা দেশে বিনিয়োগ করছি, কিন্তু এই বিনিয়োগটার আরওআইটা হবে অনেক ব্যাপকভাবে, দ্রুত আরওআই হবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুব তাড়াতাড়ি হবে, এবং এইখানে ইনভেস্টমেন্ট করলে আমাদের অনেক ব্যবসা হবে। এই জিনিসটা তাদের কাছে প্রপারলি উপস্থাপন করতে হবে। আমাদের বিনিয়োগের 2টা খাত খুবই ইম্পর্টেন্ট। 2টা খাত আমি মনে করি আর কি, বাংলাদেশের 2টাই আমরা প্রবলেম মনে করি। একটা হলো জনসংখ্যা। আমরা 180 মিলিয়ন পিপল, 180 মিলিয়ন পিপল। এই জনসংখ্যার যেটা সমস্যা আমরা মনে করি, এটাকে জনশক্তিতে রূপ দিতে হবে। এটা রূপ দেওয়ার জন্য কিছু পলিসি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে বিনিয়োগ করার জন্য লোক রয়ে গেছে। এই পলিসি অ্যাপ্লাই করলে আপনি যদি বাংলাদেশ থেকে 2-3 কোটি লোক বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, মানে সেটা আবার দক্ষ করে, মানে স্কিলড, এটার জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আমি আপনার এই বাংলা ভিশন চ্যানেলের যারা শুভানুধ্যায়ী আছেন, যারা এই আপনার টেকনিক্যাল পার্সন আছেন, যারা এতক্ষণ পর্যন্ত আমাকে রেকর্ড করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই বাংলা ভিশনের যত দর্শক আছে, শ্রোতা আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার জন্য সবাই দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে দেখা হবে আগামী পর্বে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।